This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ এট 11 এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা। শুরুতে একটি ব্রেকিং নিউজের দিকে খবররা চোখ রাখবো। কলকাতা পুলিশের এসটিএফ এবং রাঁচি এসটিএফ এর যৌথ অভিযানে ঝাড়খণ্ডের জামুয়ায় অস্ত্র কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফ এবং রাঁচি এসটিএফ এর যৌথ অভিযানে ঝাড়খণ্ডের জামুরায় অস্ত্র কারখানার হদিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কি খবর জানা যাচ্ছে? যেটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের এসটিএফ এবং রাঁচি এটিএস তারা যৌথভাবে অভিযান চালিয়েছে এবং আজকে এই অভিযানে ইতিমধ্যেই একটি অস্ত্র কারখানার হদিশ মিলেছে এবং ঝাড়খণ্ডে সেই অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র তৈরির নানা ধরনের সরঞ্জাম এবং যন্ত্রাংশ উদ্ধার হয়েছে এবং মোট 6 জনকে ইতিমধ্যেই এই যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যাদের মধ্যে মোহাম্মদ দাইমুদ্দিন নামের বছর 50-এর এক ব্যক্তি, যার বাড়িতে কিন্তু এই অস্ত্র কারখানা বা অস্ত্র তৈরির ফ্যাক্টরি দীর্ঘদিন ধরেই চলছিল এবং ইতিপূর্বে শহর কলকাতাতে যে সমস্ত অস্ত্র কারবারিরা ভিন রাজ্য থেকে এসে গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু মূলত কলকাতা পুলিশের এসটিএফ এবং রাঁচি এটিএস তারা যৌথভাবে ঝাড়খণ্ডের জামুইতে অভিযান চালায় এবং একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে এই অস্ত্র কারখানার হদিশ মেলে এবং মোট 6 জনকে গ্রেপ্তার এবং তার পাশাপাশি বিপুল পরিমাণ অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির নানা ধরনের সরঞ্জাম সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে এবং যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি, যাদেরকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার জন্য আগামীকাল আদালতে পেশ করা হবে, স্থানীয় আদালতে, এমনটাও সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। চোখ রাখা যাক পরের খবরে। চীন পাকিস্তান হোক বা বাংলাদেশ, সীমান্ত নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ লেগেই থাকে, কিন্তু কথায় কথায় গোলাগুলি চলছে এমনটা দেখা যায় না। কিন্তু আমাদের রাজ্যে এটা এখন জল ভাত। প্রতিবেশীদের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হলেই বেরিয়ে পড়ে বন্দুক। বারুইপুরে যেমনটা ঘটলো, ড্রেন কাটা নিয়ে সামান্য একটা ঝামেলা, সেখানে একেবারে বন্দুক উঁচিয়ে তেড়ে গেল এক প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় শ্বশুরের হয়ে সওয়াল করতে বন্দুক বার করলেন জামাই। তা নিয়ে শোরগোল পড়ে গেল বারুইপুরে। মল্লিকপুর সুভাষগ্রামের 5 ঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল। অভিযোগ, তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গিয়ে মিটমাট করে দেন। আমি এখন ড্রেন করতে যাচ্ছি, যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে, যে পুকুরটা পড়ে সেটাও আমার, এই রাস্তা যাচ্ছে এটাও আমার অর্ধেক দেওয়া আছে। এবার এখান থেকে ড্রেন যাচ্ছে, ও সকালে এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস, বলে আমারও কেনা আছে, আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না। তারপরে সদস্যবাবু আমরা ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম। মিন্টু ঘরামি আর বশির ঘরামি দুজনের সাথে ঝামেলা হয়, তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম। তুই চাস্তো ভাই, ও চাস্তো ভাই, ঝগড়াঝাড়ি করার দরকার, যা সমস্যা আছে আমাকে বলো, আমি সমাধান করে দেবো। তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে, রাস্তাটা সুন্দর করে দেবে, বলে হ্যাঁ ঠিক আছে, বলে আমি এখান থেকে চলে যাই। অভিযোগ, এর কিছুক্ষণ পরেই বশিরের জামাই আতিয়ার রহমান মোল্লা একটি বন্দুক নিয়ে মন্টু ঘরামির ওপর চড়া হয়। প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নিয়ে এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে, বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। লোকজন জড়ো হয়ে গেলে আতিয়ার বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে। বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে বন্দুকটি। পরিবারের দাবি, আত্মরক্ষার জন্যই বন্দুক এনেছিল আতিয়ার। সদস্যের উচিত কি যে বিচার করা, সমাধান করা, সে না কথা শুনে সে নিজেই মেরেছে, সদস্য নিজে মেরেছে। কাকে মেরেছে? আতিয়ারকে মেরেছে, সদস্য নিজে মেরেছে। আতিয়ার বাবু বন্দুক নিয়ে এখানে কি জন্য এসেছিল? এসছে কেন, এর আগে এসেছিল, এরকম মেরেছে, সবাই মিলে মেরেছে, ওই জন্য নিয়ে এসছি, এখানে নিয়ে এসছি। গুন্ডাও ফিট করে এনেছি, ওরা গুন্ডা ফিট করে এনেছে, অনেকগুলো লোকজন ফিট করে গুন্ডা ফিট করে নিয়ে এসছে, আত্মরক্ষার জন্য নিয়ে এসছি। আত্মরক্ষার জন্য বন্দুক নিয়ে এসেছিল? জানা গিয়েছে আতিয়ার প্রাক্তন সেনাকর্মী। বন্দুক রাখার জন্য আইনি কাগজপত্র রয়েছে বলে আতিয়ারের দাবি। যদি থাকেও এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপি করা যায়, মগের মুলুক নাকি? রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মদের আসরে বচসা হোক বা সম্পর্কে টানাপোড়েন, জমি বিবাদ হোক বা রাজনৈতিক দ্বন্দ্ব, কথায় কথায় বন্দুক বের করাটা কি বাংলায় ট্রেন্ড হয়ে দাঁড়ালো? কোন মন্ত্রে বন্ধ হবে এই ভয়ঙ্কর প্রবণতা? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।
26-এর লক্ষ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। তার আগে রবিবার কালীঘাটে একপ্রস্ত আলোচনা সেরে নিলেন মমতা অভিষেক। বৃহস্পতিবার কি হবে? রদবদল নিয়ে কোনো বড় ঘোষণা হতে পারে কি? ব্যাকপ্যাক ও সংগঠন নিয়ে দলনেত্রীর মন্তব্যের পরই তৃণমূলের অন্দরে মমতা অভিষেক সমীকরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশায় কি জল ঢাললেন দলের দুই শীর্ষ নেতা? হাতে মাত্র 1 বছর। 26-এর বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক ডেকেছে তৃণমূল। তার আগে সোমবার তৃণমূল ভবনে ডাকা হয়েছিল প্রস্তুতি বৈঠক। এর ফাঁকে রবিবার কালীঘাটের বাড়িতে দলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আলোচনা হলো বৈঠকে? সূত্রের খবর, মূলত সামাজিক প্রকল্প কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক সমন্বয় বাড়ানোর মতো সাংগঠনিক বিন্যাস নিয়েও কথা হয়। 27শে ফেব্রুয়ারি মেগা বৈঠক। সেই মেগা বৈঠকে কি ধরনের রদবদল হতে চলেছে, সাংগঠনিক বিন্যাস কি হবে, কার উপর দায়িত্ব বাড়ানো হবে, কার দায়িত্ব কমানো হবে, কার ডানা ছাঁটা হবে, কোট আনকোট কার ডানা ছাঁটা হবে, তার আগে কিন্তু তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটি বৈঠক করলেন এবং সেই বৈঠকে তারা একেবারে পাখির চোখ করেছেন 2026-এর নির্বাচনকে। সূত্রের খবর, চতুর্থবার ক্ষমতায় আসতে 294টি আসনের মধ্যে 250টি আসন নিশ্চিত করতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 27শে ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা। ভর সভায় তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন তা নিয়েই এখন জোর চর্চা চলছে। কিছুই না, তৃণমূলে যে মস্করা সভা হয় সেটা মস্করা হবে। মুখ্যমন্ত্রী আসবেন, মঞ্চের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাহিনী নিয়ে ঘুরবেন, 2-4টে ডায়লগ দেবেন, চলে যাবেন। এইভাবে নির্বাচন তো নড়া যায় না। মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছেন জেলার ডিএমএসপিদের সাথে। মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোনো সংগঠন বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সাথে হয়, অন্য কারোর সাথে হয় না। বিরোধীরা যেভাবেই ব্যাখ্যা করুন, রাজ্য সম্মেলনের পর থেকে বহু চর্চিত তৃণমূলের রদবদল পর্ব শুরু হয় কিনা সেটাই দেখার বিষয়। সৌরভ গুহ ও চয়নিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বঙ্গ বিজেপি কি মহাকুম্ভ থেকে ডিভিডেন্ড পাওয়ার কোনো আশা করছেন? ইদানিং 26-এ জয় নিয়ে আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারে। আজও সেই আত্মবিশ্বাস দেখিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কিসের জোরে এত আশাবাদী তারা? 2.5 কোটির অঙ্ক করছেন শুভেন্দু। পুরনো অস্ত্রেও শান দেওয়া শুরু করছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন ভবানীপুর ইজি। রবিবার যা বললেন তার নির্যাস গোটা বাংলাটাই ইজি। 26-এ দিল্লির মতো এ রাজ্যেও চেঞ্জ হবে, আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা, আশাবাদী সুকান্ত। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি, 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে এটা। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। যেভাবে দিল্লিতে আন্ডারডগ থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেভাবে হরিয়ানাতে আমাদেরকে কেউ ভাবেনি আমরা কামব্যাক করব, আমরা কামব্যাক করেছি। আমি বাংলার ক্ষেত্রে বলছি যে মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে। মানুষ এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনভার দেবে। বিজেপি কুর্সি দখলের আশা দেখছে। এদিকে তৃণমূল বলছে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না। গোহারা হারবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। তৃণমূল বিজেপি দুই দলই আত্মবিশ্বাসী। বিজেপির অঙ্কটা কি? 21-এ আব কি বার 200 পারের দাবি তুলে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। দিল্লি দেখিয়ে কি বাংলা দখল সম্ভব? অনেক অঙ্ক শুভেন্দুর। শুভেন্দু আশায় মহাকুম্ভের ডিভিডেন্ড পাবেন। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম। পুরনো অস্ত্র শান দেওয়া শুরু করেছে বিজেপি। আবার শুভেন্দুর মুখে এনআরসি। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে,
এইটা করুন না। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। উত্তরবঙ্গে হারানো আদিবাসী ভোট পুনরুদ্ধারেও মরিয়া শুভেন্দু। চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर, आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে, তার ফলে ও কখন কি বলে কি করে বোকা বোকা কথা বলে নিজেকে খেলে পড়ে। অঙ্কের শেষ এখানেই নয়, ভোটারদের বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিরোধী দলনেতা। আবাস যোজনায় 3 লক্ষ টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকার প্রতিশ্রুতি চিড়ে ভিজবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2021 সালের বিধানসভা নির্বাচনে স্পটলাইট কোন আসনে ছিল? উত্তর খুব একটা কঠিন নয়, নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়ানোর পরই পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হার এবং নন্দীগ্রামে জিতে বিধানসভায় বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। আচ্ছা, 26-এ কি আবার মমতা শুভেন্দুর জুয়াল? এবার কি কুরুক্ষেত্র ভবানীপুর? বারবার ইঙ্গিত দিচ্ছেন বিরোধী দলনেতা। 21-এর ভোটে রাজনৈতিক ভূমিকম্প দেখেছিল বাংলা। তৃণমূল জিতে গেলেও হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কম্পন যার আফটারশক এখনো চলছে। গণনায় কারচুপির অভিযোগে আদালতে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম লুট করলো, যে কটা সিট পেয়েছে সে কটা লুট করেছে, মনে রাখবেন। আগামী দিনে বিচার আমরা করবই। আমি কিন্তু কোর্টে গেছি, আমরা প্রমাণ করতে চাই 3 ঘন্টার লোডশেডিং কেন করা হয়েছিল। আর এই জয়কে হাতিয়ার করে বারবার খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে, 1956 ভোটে হেরেছে। যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। 21-এর মহারণ যখন ক্রমশ ফিকে, তখন 26-এর মহারণ নিয়ে জোর জল্পনা। নন্দীগ্রামে হারার পর ভবানীপুরে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। এবার কি সেই ভবানীপুরেই দাঁড়াতে চলেছেন শুভেন্দু? একবার নয়, বারবার ইঙ্গিত। এই যেমন রবিবার রাতে ছিলেন রাজারহাটের ফ্ল্যাটে, দুপুরে দমদম বিমানবন্দর থেকে যাবেন উত্তরবঙ্গে। কিন্তু তার আগে সকাল সকাল ভবানীপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনতে। ভবানীপুরই কেন? ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই এটাতে। আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। রেসিডেন্ট মানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এর আগেও ভবানীপুরের বাসিন্দাদের কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু। চিড়িয়াখানার সামনে দলীয় মিছিলে ভিড় দেখে আপ্লুত শুভেন্দু বলেই ফেলেন, আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবার ভবানীপুরে কর্মসূচি বিরোধী দলনেতার। তবে কি 26-এর ভোটে ভবানীপুরের দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লিখবে বিজেপি? আপনাদের কথা দিচ্ছি, আমাদের বিরোধী দলনেতাও কথা দিয়েছেন, ঠিক যেভাবে নন্দীগ্রামে উনি হারিয়েছিলেন, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। অধীর চৌধুরী কিছু না চাইলেও চেনা মেজাজে জল্পনা বাড়িয়েছেন কুণাল ঘোষ। আরে ওটা তো কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে,
ফিরিয়ে নিন। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে, বিজেপির ভবিষ্যৎ নেই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এটাই যাতায়াত শুরু হচ্ছে। যাতায়াত কেন, কবে খোলসা হবে? সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু বলেছিলেন ভবানীপুর ইজি, যা বলেছেন তার নির্যাস গোটা বাংলাটাই ইজি। 26-এ দিল্লির মতো এ রাজ্যেও চেঞ্জ হবে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা, আশাবাদী সুকান্ত। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি, 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে এটা। বিজেপি যে রুল স্টেটগুলো তো জিতেছে, 21টা স্টেট নাও কন্ট্রোল বাই দি এনডিএ, ম্যাসিভ, গোটা ভারতবর্ষ স্যাফরন হয়ে গেছে। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। যেভাবে দিল্লিতে আন্ডারডগ থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেভাবে হরিয়ানাতে আমাদেরকে কেউ ভাবেনি আমরা কামব্যাক করব, আমরা কামব্যাক করেছি। আমি বাংলার ক্ষেত্রে বলছি যে মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে, মানুষ এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনভার দেবে। তবে তৃণমূল কিন্তু আরো বেশি আত্মবিশ্বাসী, বিজেপি বিরোধী দলনেতার পদটাও পাবে না, দাবি করছেন কুণাল ঘোষ। গোহারা হারবে 2026 সাল, তাতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা থাকবে না। আচ্ছা, আমাদের নেতাদের সহবতের শিক্ষা কবে হবে বলুন তো? হুমকি রাজনীতির বাইরে গিয়ে কিছুই ভাবতে পারেন না নেতারা। ভোটের লিস্টে ভুয়ো নাম ঢোকালে হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন, হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলে থাকা বেঈমানদের এক ঘরে করার নিদান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীরও। 2024 লোকসভা ভোটের তথ্য বলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রায় 33,000 ভোটে জিতেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। 24-এর লোকসভা ভোটে রেশ কাটিয়ে রাজ্য এখন তৈরি হচ্ছে 26-এর বিধানসভা ভোটের জন্য। কিন্তু 24-এর একটা কাঁটা এখনো যেন বিঁধছে বাঁকুড়া সাংসদকে। ভোটের আগে প্রচারে তিনি বলতেন, আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। ভোটের আগে দলের অন্দরের কোন্দল নিয়ে কিছুটা ডিফেন্সিভ খেললেও এখন অরূপ চক্রবর্তী স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছেন। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর পুজুর করতে যাবে, তাদেরকে গ্রামে এক ঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে। বেঈমানদের এক ঘরে করার দায়িত্ব গ্রামের মহিলাদের দিয়েছেন তৃণমূল সাংসদ, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। দলের অন্দরে চোরা স্রোতের জুজু এখনো কিছুটা হলেও তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়া সাংসদকে। জঙ্গলমহলের সাংসদ যখন দলের একটা অংশকে এক ঘরে করার নিদান দিচ্ছেন, তখন উত্তরবঙ্গ থেকে হুঙ্কার দিচ্ছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার ইস্যু আবার ভোটার লিস্টে ভুয়ো নাম। তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। এখানেই শেষ নয়, সরকারি কর্মীদের জন্য বিশেষ বার্তা রাজ্যের মন্ত্রীর। শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে, এইরকম ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন, তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো।
রাজ্যের মন্ত্রীর মুখে এমন কথা শুনে বিজেপির পাল্টা তোপ। সুধীরবাবুর বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না, অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত টাঘাত না লেগে যায়। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন, ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছে কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। শীতের পরশ ছেড়ে গরম হাওয়ার আগমন এখন সময়ের অপেক্ষা। তবে রাজনীতির ময়দানে শীত আর আসে না। নেতাদের লাগাম ছাড়া গরম গরম কথায় সবসময় তেতে রাজনীতির ময়দান। হীরক মুখোপাধ্যায়, সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। খেলার খবর, দুবাইয়ে পাকিস্তানকে উড়িয়ে বদলা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রোহিতরা 6 উইকেটে দাপুটে জয়। অপরাজিত শতরান কোহলির, একদিনের ক্রিকেটে 51তম শতরান বিরাটের। 56 রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাট করে 241 রানে অল আউট হয়ে যায় রিজওয়ানরা। 42.3 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় পাকিস্তানের। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে যুব ভারতীতে দিমিত্রি পেত্রাদোসের পায়ে ইতিহাস মোহনবাগান সুপার জায়ান্টের। টানা দুবার ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন সবুজ বেরুন। 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে ওড়িশা FC-কে 1-0 গোলে হারালো মলিনার দল। জয়সূচক গোলে নায়ক দিমিত্রি পেত্রাদোস। যুব ভারতীতে দিমিত্রি পেত্রাদোসের পায়ে ইতিহাস মোহনবাগান সুপার জায়ান্টে। অসাধারণ অনুভূতি। এরপরে আমরা আবার এফসিতেও এবার আমরা চ্যাম্পিয়ন হব। একটাই না, মোহনবাগান ভারত সেরা চ্যাম্পিয়ন। আজকে লিগ পেলাম, এরপর আমরা চ্যাম্পিয়ন হব। আজকে আমরা বুঝতেই পারিনি যে এমনি ম্যাচটা হবে। অনেক ওরা টাইম লস করেছে, ওরা ম্যাচ ড্র করার জন্য অনেক চেষ্টা করেছে, ওরা কিন্তু পায়নি। ডিমি লেভে ঠিক খেলা বার করে দিয়েছে। আজকে হিরো টিম একটা টস আমাদের আওয়াজ দিয়ে দিল। কে বলেছে খেলতে পারে না মোহনবাগান? মোহনবাগান ছিল, মোহনবাগান আছে, মোহনবাগান থাকবে। আবার প্রমাণ হলো ভারত সেরা